মিসেস অঞ্জলিকে ফোন কর। হুম। কিছুক্ষণ পর তাদের পার্সোনাল ডক্টর মিসেস অঞ্জলি এসে আহানের হাত ড্রেসিং করে দেয়। চিন্তা করার কোনো কারণ নেই, হাতের কাটা জায়গাটা ড্রেসিং করে দিয়েছি। হাতের কাটাটা একটু গভীর, বাট এটা তো ওর কাছে নতুন কিছু নয়। আর অতিরিক্ত মানসিক চাপ আর দুর্বলতার কারণে সেন্সলেস হয়ে পড়েছে। আমি স্যালাইন দিয়ে দিয়েছি, সকলে ঠিক হয়ে যাবে। রায়ান মিসেস অঞ্জলিকে নিয়ে বাড়িতে দিয়ে আসে। ইয়ানা বাড়িতে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে, কারণ রাতে তার অনেক বড় একটা মিশন আছে। সে সেই আগন্তুকের জন্য অপেক্ষা করছে। সন্ধে থেকে রাত হলো, রাত থেকে গভীর রাত, কিন্তু সেই আগন্তুকের আসার কোনো নাম নেই। তাহলে আজ কি আপনি আসবেন না? আজ না আসেন কাল তো আসবেন, কাল না আসলে পরশু, কিন্তু আমি আপনাকে হাতে নাতে ধরবই। আমার সন্দেহ যদি সত্যি হয় তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু তার জন্য আগে আপনাকে দেখা প্রয়োজন। ইয়ানা আর সারা রাত ঘুমোয়নি। তার ভাবনার মাঝে দেখতে দেখতে রাত ফুরিয়ে সূর্যি মামা উকি দেয়। ইয়ানা ফ্রেশ হয়ে গিয়ে নিচে নামে, দেখে তার দিকে সেলিনা হাঁ করে তাকিয়ে আছে। ইয়ানা কপাল কুঁচকে মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে আম্মু, এইভাবে তাকিয়ে আছো কেন? আমায় কি খারাপ দেখাচ্ছে? ইয়ানা ভেবেছে সারা রাত সজাগ থাকার জন্য হয়তো অন্যরকম লাগছে। সেলিনা হোসেন ইয়ানার কাছে এসে চিন্তিত হয়ে কপালে গলায় হাত দিয়ে বলে, তুই ঠিক আছিস ইনু? কি কিছু হয়নি তো তোর? না মা, আমার কিছু হয়নি, ঠিক আছি আমি। কিন্তু তোমার এমন কেন মনে হচ্ছে যে আমি ঠিক নেই? আমাকে কি আজ অন্যরকম লাগছে? ঠিক তখনই রোয়ানা পেছন থেকে ডাক দিয়ে বলে, আপু, এটা কি তুই? তুই এত সকালে ঘুম থেকে উঠেছিস? ও মাই গড আপু, তুই তো ইতিহাস পাল্টে দিয়েছিস। আম্মু, এটা তোমার মেয়ে তো? ইয়ানা এতক্ষণে বুঝতে পেরেছে আসল কাহিনী। ইয়ানা এবার কিছুটা বিরক্ত হয়। কেন? সে কি কোনোদিন সকালে ঘুম থেকে ওঠেনি? সবাই এমন ভাব করছে যেন আজ প্রথম উঠেছে। কেন রে, আমি কি কোনোদিন সকালে ঘুম থেকে উঠিনি? ঝাড়ুর বাড়ি খেয়ে। রোয়ানা এবার ফিক করে হেসে দেয়। ইয়ানা এবার কিছুটা রেগে বলে, ঠিক আছে, তোমরা দুজন থাকো, আমি গেলাম, পড়া আছে আমার কিছু। এই বলে ইয়ানা উপরে চলে যায়। তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? প্রাইভেটে যাবি না? আম্মু, নাস্তা করেই চলে যাব। কিন্তু আম্মু, আপু আজ তোমার ঝাড়ুর মুখ দর্শন না করেই উঠে গেল। বলে রোয়ানা হাসা শুরু করে। হয়েছে, তোমাকেও আর হাসতে হবে না। হয়তো ঘুম ভেঙে গিয়েছিল তাই উঠে গেছে। তুইও তাড়াতাড়ি নাস্তা করে প্রাইভেটে যা। রোয়ানা নাস্তা শেষ করে প্রাইভেটে চলে যায়। ইয়ানা তারা সবাই বিরক্তি নিয়ে ক্লাসরুমে বসে আছে। দুর্বার কি ক্লাস করতো এই টাকলুর? কি পড়ায় ও মনে হয় নিজেও জানে না। ঠিক বলেছিস, শুধু শুধু সময় নষ্ট। এদিকে সময় অবনীর সাথে কাটালেও ভালো হতো। আমাদের এত সিঙ্গেলদের মধ্যে তুই একজন মিঙ্গেল কি করিস বলতো? আমাদের সামনে বারবার গার্লফ্রেন্ডের নাম নিচ্ছিস, আমার কি কষ্ট লাগে না? বন্ধু হয়ে বন্ধুর কষ্টটা তো ভাবতে পারিস। আকাশ, তুই রায়ানের সামনে এভাবে বলতে পারিস না। ও ভাই জীবনে তো মেয়ে পাবে না, তাই কষ্ট পাবে। সবই বুঝলাম, কিন্তু তোদের মনে হচ্ছে না আমাদের ইনু বেবি আজ চুপচাপ হয়ে গেছে? কাল বিকেল থেকে অন্য মনস্ক দেখছি। সেটা তো আমি খেয়াল করেছি, ভেবেছি হয়তো এমনি, তাই আর জিজ্ঞাসা করিনি। ঠিক তখনই তাদের ক্লাসের আইসিটি জাফর স্যার চেঁচিয়ে বলে, কথা বলছে কে? দাঁড়াও বলছে স্বেচ্ছায়, পরে আমি দাঁড় করালে দ্বিগুণ শাস্তি দেব। হল্লাবাটির সবাই এক এক করে দাঁড়িয়ে পড়ে। জাফর স্যার চশমাটা নিচে নামিয়ে বলে, বের হও ক্লাসরুম থেকে তোমরা। ক্লাসের মধ্যে কথা বলা আমি পছন্দ করি না, জানো না? আয়াত একটু মুখ ভেঙচি দিয়ে বলে, শালার টাকলু, ক্লাস তো করাস না ঠিক মতো, আবার কথা বললে সমস্যা। তারা সবাই এমনিতেই খুশি হয়েছে বের হয়ে যাওয়ার কথা বলার জন্য। সবাই একে একে ক্লাসরুম থেকে বের হয়ে আসে। বের হয়ে তো আসলাম, আজ আর ক্লাস করবো না। এখন বাসায় যেতে পারবো না, আম্মু নানান প্রশ্ন করবে। ঠিক বলছিস, এখন বাড়ি যাওয়া যাবে না। এক কাজ করি, ওই মোড়ের চায়ের দোকানে যাওয়া যাক, অনেক দিন ধরে তো যাওয়া হয় না।
ঠিক বলেছিস, চল। তারা সবাই চায়ের দোকানে যায়। রেনু কাকু কেমন আছো? আসলে কাকু ব্যস্ত থাকে ইদানিং, তাই আসা হয় না। কাকি কেমন আছে? এখন চা দাও। আমাদের পছন্দের চায়ের কথা মনে আছে নিশ্চয়ই। চাচা, তোমার হাতের চা খেলে মনে হয় বউ আমার ভালোবেসে চা বানিয়ে দিয়েছে। সুমু রুহানের পিঠে থাপড় মেরে দাঁতে দাঁত চেপে বলে, কোন জায়গায় কোন কথা বলতে হয় এটা তুই জানিস না? উনি আমাদের মুরব্বী, কি ভাববে বলতো? চুপ থাক বাদর, বউ ছাড়া কষ্ট তুই কি বুঝবি? বাদর না, বাদরনি হবে। মেল ফিমেল ঠিক রাখিস অন্তত। আর আমার না অনেকগুলো জামাই আছে যে তোর কষ্ট বুঝবো না। ঠিক তখনই তাদের সামনে একটা গাড়ি এসে থামে। গাড়িটি দেখে এক একজনের অন্তরাত্মা কেঁপে ওঠে, কারণ গাড়ির মালিক সম্পর্কে তারা অবগত। গাড়ি থেকে নেমে আসে একজন সুদর্শন পুরুষ, যার রন্ধ্রে শরীরে রয়েছে অন্ধকারের ছোঁয়া। রায়হান এখানে কেন? আর ও কবে দেশে আসলো? ওনা আরো আরো কয়েকদিন পর আসার কথা, তাহলে এখন এখানে কি করছে ও? রায়হান গাড়ি থেকে নেমে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। সারপ্রাইজ বেবি, ভেবেছিলাম কয়েকদিন পর আসবো, কিন্তু তোমাকে না দেখে থাকতেই পারলাম না। ইয়ানা রায়হানকে কিছু না বলে হল্লাপাটি সকলের উদ্দেশ্যে বলে, চল এখান থেকে। মনে হয় না এখানে থাকার কোনো দরকার আছে। রাস্তায় যে কারোর সাথে কথা বলা ঠিক না, আর এইসব গুন্ডা মাস্তান থেকে দূরে থাকাই ভালো। ইয়ানা এখান থেকে প্রস্থান করবে, ঠিক তখনই রায়হান পেছন থেকে ওর হাত চেপে ধরে রাগী কণ্ঠে বলে, আমার সাথেই তোমাকে থাকতে হবে। রায়হান যা চায় তা পেয়ে তারপর শান্ত হয়। আমার নজর এখন তোমার উপর পড়েছে সোনা, তাই তোমাকে আমার চাই, সেটা এক রাতের জন্য হলেও। বলে রায়হান এইখান থেকে চলে গেল। আর ইয়ানা রায়হানের টাচ করা জায়গায় বারবার করে ঘষতে থাকে। রাগে দুঃখে ওর কান্না চলে আসে। হল্লাপাটির সকলের মুখে চিন্তার ছাপ। কি করব এখন আমরা? ও কি বলে গেল এইসব এক রাতের জন্য হলো চাই মানে? চিন্তার কোনো কারণ নেই, ও আমার কিছুই করতে পারবে না। এতটা কনফিডেন্স হয়ে কিভাবে বলছিস? তুই ওকে চিনিস? খুব খারাপ একটা ছেলে। ইয়ানা একটা রহস্যময় হাসি দিয়ে বলে, আমাকে তো আর ছুঁতেই পারবে না, আর এক রাতের জন্য যাওয়া তো বিলাসিতা মাত্র। সবাই ইয়ানার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। কয়েকদিন আগে পর্যন্ত যে মেয়ে ভয় পেত, আজ তার মুখে কোনো ভয়ের ছাপ নেই। কারণ একটা মেয়ে যতই সাহসী হোক না কেন, তার কাছে তার ইজ্জত সবার ঊর্ধ্বে। সেটা রক্ষা করার জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে পারে, আবার সবকিছুর বিরুদ্ধে লড়াইও করতে পারে। আহান নিজের রাগ নিয়ন্ত্রণ করার জন্য বৃথা প্রয়াস চালাচ্ছে। জোরে জোরে শ্বাস টানছে, হাত দিয়ে গড়গড় করে রক্ত ঝরছে। কালকের কাটা স্থানে পুনরায় আঘাত পাওয়ায় জায়গাটা আরো গভীরভাবে আহত হয়েছে। চোখ দুইটি সানগ্লাসের আড়ালে রক্ত বর্ণ ধারণ করে। মনে হচ্ছে যে কোনো সময় টুক করে রক্ত পড়ে যাবে। হাতের রগগুলো ফুলে উঠেছে। রাতে ঘুমের ইনজেকশন পুশ করার কারণে আহান সকালে অনেক দেরি করে ঘুম থেকে উঠে দেখে ওর হাতে স্যালাইন লাগানো। এমনি কাল থেকে মেজাজ বিগড়ে রয়েছে, এইসব দেখে আরো রেগে যায়। টান মেরে হাত থেকে স্যালাইন খুলে ফেলে, ফলে কাটা জায়গায় হালকা ব্যথা পায়। আহান নিজের কাটা জায়গার দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, অগ্নি চৌধুরীর এরকম সামান্য কাটায় কিছু হয় না, আর না প্রয়োজন কারো সেবা যত্নের। আহান রেডি হয়ে নিচে নামে, দেখে ইউভি আর রায়ান বসে আছে। সে কাউকে কিছু না বলে সামনের দিকে পা বাড়ায়। ইউভি কিছুটা চিন্তিত হয়ে বলে, কিরে, এখন কোথায় যাচ্ছিস? তোর শরীর তো এখনো ঠিক হয়নি। আহান মুখে চ শব্দ উচ্চারণ করে বলে, তোদের বলেছি আমাকে নিয়ে তো ভাবতে, আর মেয়েদের মতো এমন আদিক্ষেতা করছিস কেন? বলে সামনের দিকে পা বাড়ায়। ইউভি আর রায়ানও আর কিছু বলেনি। ওরা জানে আর কিছু বলেও লাভ নেই। আহান এমনই, নিজে হাজারটা ধমক দিবে, কিন্তু অন্য কেউ নিজের বন্ধুদের কিছু বলতেও পারবে না। কেউ কিছু বললে তাদের জানিয়ে নিতে দুবারও ভাববে না। আবার নিজের বন্ধুদের রক্ষা করতে নিজের জীবন হেসে হেসে দিয়ে দিবে। একজন আরেকজনের জন্য প্রাণ, অটুট থাকুক তাদের বন্ধুত্ব আজীবন। আহান অফিস থেকে কোনো একটা কাজে কলেজে যায়। কাজ শেষ করে যখন গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই দূর থেকে হল্লাপাটি আর রায়হানকে দেখতে পায়। যখন দেখে রায়হান ইয়ানার হাত ধরেছে, নিজের ভারসাম্য হারিয়ে ফেলে।
রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে গাড়ির সামনের গ্লাসে সজোরে ঘুষি মারে। রাগে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে, এর ফল তোমাকে ভোগ করতে হবে সোনা পাখি। আমাকে ছাড়া অন্য পুরুষের ছোঁয়া, আমাকে ছাড়া অন্য পুরুষের ছোঁয়া গায়ে মাখানো, ওগুলো চৌধুরীতে মানবে না। বড় হিংসুটা আমি নিজের জিনিস কারোর সাথেই ভাগ করি না। এই বলে আহান এখান থেকে প্রস্থান করে। ইয়ানা কলেজ শেষ করে বাড়িতে গিয়ে কাউকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। আব্বু কখন আসলে? কেমন আছো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? তোমার তো সামনের মাসে আসার কথা ছিল। আসাদ হোসেন মেয়ের এতগুলো প্রশ্ন দেখে হেসে বলে, আসতে রে মা, এতগুলো প্রশ্ন করে নিজের ছেলেকে ফেলতে চাইছিস নাকি? আব্বু প্লিজ, মরার কথা আর কোনোদিনও মুখে আনবে না। ঠিক আছে, আমার মা জননী। সেলিনা হোসেন রান্নাঘর থেকে চা নিয়ে আসতে আসতে বললেন, কি কথা হচ্ছে এখানে শুনি? ইয়ানা একটু রসালো সুরে বলল, বাংলার রিনা খান নিয়ে কথা হচ্ছে আম্মু। সেলিনা মেয়ের দিকে কপাল কুঁচকে বলে, বাপ মেয়ে রিনা খানের পেছনে লেগেছিস কেন? কি যে বলো না আম্মু, শুধু আব্বু সম্পর্কেই বলবো, তোমাকে নিয়ে কিছু বলবো না তা কি করে হয়? সেলিনা হোসেন এতক্ষণে বুঝতে পারে আসল কাহিনী। তাকে নিয়ে বাবের কাছে এতক্ষণ নালিশ করছিল। সেলিনা হোসেন হাতে থাকা চামচ নিয়ে ইয়ানার দিকে তেড়ে যায়। তবে রে ফাজিল মেয়ে, মাকে রিনা খান ডাকছিস? ইয়ানা হাসতে হাসতে বলে, তোমাকে রিনা খান ডেকেছি, তা তো গর্ব করা উচিত তোমার আম্মু। উনি কত ভালো অ্যাক্টিং করে জানো তুমি? আচ্ছা, তুমিও এই মেয়ের সাথে হাসছো? আরে রাগ করছে কেন? সেলিনা, ও তো মজা করছে। হয়েছে অনেক মজা করা, যা ফ্রেশ হয়ে খেতে আয়। ইয়ানা মায়ের গালে টুক করে একটা চুমু দিয়ে বলে, তুমি পৃথিবীর বেস্ট আম্মু। বলেই দৌড়ে ওপরে চলে যায়। আসাদ হোসেন এবার সেলিনা হোসেনকে বলে, সেলিনা, তোমার সাথে জরুরি কথা ছিল। বলো, কি বলবে? এই বলে আসাদ হোসেনের পাশে বসে। আসাদ হোসেন কিছুটা সিরিয়াস হয়ে বলে, আমার এক কলেজ ফ্রেন্ড ইমতিয়াজ মির্জাকে তো চেনো। 1 বছর আগে ওর ছেলে বিদেশ থেকে পড়ালেখা করে দেশে ফিরেছে। কোনো এক কারণে ওদের সাথে এখন আর যোগাযোগ নেই। কিন্তু পরশু আমাকে ইমতিয়াজ ফোন করে বলল ওর ছেলে নাকি আমাদের ইয়ানাকে দেখে পছন্দ করেছে। এখন সে তাকে বিয়ে করতে চায়। এইবার তোমার মতামত জানতে চাই। সেলিনা হোসেন কিছুটা চিন্তিত হয়ে বলল, ওনার নাম তো আমি তোমার থেকে শুনেছি, সামনাসামনি তো আর কখনো দেখিনি। তোমার যা ভালো মনে হয় তা করো, তবে ইনায়ার মতামত নেওয়া দরকার। আমার মনে হয় না ইয়ানা আমাদের মতামতের বাহিরে যাবে। ইয়ানা খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর জন্য রুমে যায়। গিয়ে দেখে রুয়ানা রুমে নেই। কিছু একটা ভেবে বেলকনিতে যায়। গিয়ে দেখে কারোর সাথে হেসে হেসে কথা বলছে। রুয়ানা ইয়ানাকে দেখে ঘাবড়ে গিয়ে বলে, আপু, তুই এখানে? কার সাথে কথা বলছিস এত রাতে? আসলে আপু, আমার ফ্রেন্ড জুই ফোন করেছিল নোট নেয়ার জন্য। ইয়ানা কথাটা পুরোপুরি ভাবে বিশ্বাস করেছে কিনা জানি না। রুমে চল, ঘুমোবি। রুয়ানা আমতা আমতা করে বলে, চলো। তারা দুইজনে গিয়ে ঘুমিয়ে পড়ে। আহানের গাড়ি এসে থামে ভয়ানক সেই টর্চার সেলের সামনে। রায়ান বুঝতে পারে না টর্চার সেল ঠিক আছে, তাই বলে এমন জঘন্য অবস্থা হতে হবে? দেখলে কেমন ভুতুরে বাড়ি মনে হয়। আর চারিদিকে গা গুলিয়ে আসা পচা গন্ধ। রায়ান বিড়বিড় করে বলে, বেটা আসিস তো আসিস, সাথে আমাকেও নিয়ে আসিস। ভাই ইউবে কই তুই? কি করে যে বলি, বাড়িতে প্রবেশ করতে গিয়ে কতবার যে আমার রুহ ঠেলে ঠেলে বের হয়ে আসতে চেয়েছিল, তোর কোনো হিসাব নেই। রায়ানের এসব অহেতুক চিন্তার মাঝে তারা গন্তব্যে পৌঁছে যায়, যেখানে একটা ছেলে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় শুয়ে আছে। আহান এখানে পৌঁছাতে মাটিতে পড়ে থাকা ছেলেটি ওর দিকে নিভু নিভু নেত্রে মেলে তাকায়। আহান 2 হাত বুকে গুজে রহস্যময় ভাবে হাসি দিয়ে বলে, ওয়েলকাম মাই স্টেপ ব্রাদার। আহান এবার কিছুটা চিন্তিত হওয়ার অভিনয় করে বলে, তুই আমার স্টেপ ব্রাদার? নো, স্টেপ ব্রাদারও নয় আসলে। তুই আমার কিছু হোস না।
এখন তোকে কি করা উচিত বলতো? বলেই ছেলেটার গায়ে সজোরে হকি স্টিক দিয়ে বাড়ি মারে। ফলে ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে। আহান মাটিতে পড়ে থাকা ছেলেটির হাত মাটিতে শক্ত করে চেপে ধরে একের পর এক আঘাত করতে থাকে। আহান রেগে চিৎকার দিয়ে বলে, এই হাত দিয়ে তুই আমার জানের গায়ে হাত দিয়েছিস। এই হাত কিভাবে অক্ষত রাখে বলতো? আমার সামনে কি উচ্চস্বরে কথা বললেই তো তার জবান নিয়ে নেয়, সেখানে তুই আমার কলিজায় হাত বাড়িয়েছিস। আহান নিজ হাতে একটা প্লায়ার্স নেয়। রায়ান ভাবতে থাকে এটা দিয়ে কি করবে। রায়ানের ভাবনায় ব্যাঘাত ঘটে সামনে থাকা ছেলেটির গগনবিদারী চিৎকারে। আহান প্লায়ার্স দিয়ে এক এক করে হাতের নখ উপড়ে ফেলছে। এই হাত দিয়ে আমার কলিজায় হাত বাড়িয়েছিস তাই না? বলেই এক কোপে হাত থেকে আঙ্গুল আলাদা করে ফেলে। লোকটি এবার সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে ওঠে। লোকটির চিৎকার শুনে সবাই ভয় তটস্থ হয়ে পড়ে। সামনে মাটিতে পড়ে থাকা ছেলেটি অবাক হয়ে নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে থাকে। এতদিন যে অগ্নি চৌধুরীর সম্পর্কে শুনেছে, আজ যেন সেটা নিজের চোখে দেখছে। কথায় আছে না, বাপের ওপরে বাপ থাকে। অগ্নি চৌধুরী যে কতটা ভয়ঙ্কর সেটা আজ বুঝতে পারছে। আহান রেগে হুঙ্কার দিয়ে বলে, কি বলেছিলি কুত্তার বাচ্চা? আজ এক রাতের জন্য ওকে নষ্ট করবি? ইউ ওয়ান্ট টু টেক অনার? অগ্নি চৌধুরীর কলিজাও, আর তুই সেই কলিজে হাত বাড়াতে চেয়েছিলে? বলে আহান আবারও হকি স্টিক দিয়ে মাথায় আঘাত করে। লোকটি আবার সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। আহান স্টপ, রায়ানের অবস্থা ভালো না, মরে যাওয়ার সম্ভাবনা আছে। এটুকু আঘাতে মরবে না, ওকে আমি তেলে তেলে শেষ করব। অনেক দিনের হিসেব বাকি আছে, এখন হয় একসাথে নেব। আহান এবার একটা ছেলেকে ডাক দিয়ে বলে, ওকে নিয়ে এসে অন্ধকার রুমে ফেলে দিয়ে আসো। না পাবে খাবার আর না পাবে আলো বাতাস। মৃত্যুর চেয়েও কঠিন যন্ত্রণায় তেলে তেলে শেষ হবে। আহানের গাড়ি গিয়ে আজকে চৌধুরী ভিলার সামনে থামে। গাড়ি থেকে বের হওয়ার সময় রায়ান আহানকে বলে, আহান সবই তো বুঝলাম, কিন্তু তুই কি কিভাবে জানতি রায়হান আজকে ইয়ানাকে রেপ করবে? নো, ইউ ডোন্ট নো। আহান এবার রায়হানের দিকে তাকিয়ে বলে, রায়হানের জন্ম থেকে প্রতিটা চাল আমার জানা। ওভাবে ওই খেলার রাজা, কিন্তু ও আমার কাছে কিছু না। তোর মনে আছে আশিকের কথা? রায়ান কিছুটা চিন্তিত হয়ে বলে, মনে আছে, তুই তো ওকে কাছ থেকে বের করে দিলি। আহান একটা রহস্যময় হাসি দিয়ে বলে, ওকে কাছ থেকে বের করেনি, আমার গুপ্তচর হিসেবে পাঠিয়েছিলাম রায়হানের কাছে। আর ও হয়ে উঠেছিল রায়হানের বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট। প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ডের আপডেটও আমাকে দিত। আর শুনেছি ইয়ানাকে অনেকদিন ধরেই বিরক্ত করছে। কোন এক মাধ্যমে জেনেছে আমি নাকি ইয়ানাকে ভালোবাসি। কি বোকা, আমি নাকি কোনো মেয়েকে ভালোবাসবো? আর আজ আশিকই আমাকে জানিয়েছে আমাকে কষ্ট দেওয়ার জন্য ইয়ানাকে রেপ করবে। কিন্তু তুই রায়হানকে ধরলি কিভাবে? আহান রায়ানের দিকে তাকিয়ে বলে, সত্যি কি তুই গোয়েন্দা অফিসার? দেখ ভাই, হেয়ালি করিস না। রায়হানকে চারপাশে অনেক গার্ড থাকে, আর তুই একা কিভাবে নিয়ে আসলি ওকে? আমাকে না ইউভিকে সাথে করে নিয়ে যাস নে। আহান একটা বাঁকা হাসি দিয়ে বলে, রায়হানের সবচেয়ে বড় দুর্বলতা হলো নারী। নারীর সঙ্গে পেলে সবকিছু ভুলে যায়। শুধু একটা মেয়েকে ভাড়া করেছিলাম, ড্রিঙ্কসের মধ্যে নেশার ওষুধ মেশানোর ছিল। মনে হয় না আর কিছু বোঝাতে হবে তোকে। রায়ান অবাক হয়ে আহানের দিকে তাকিয়ে বলে, আর বুঝতে হবে না, বুঝতে পারছি। এত বুদ্ধি নিয়ে তুই ঘুমাস কেমনে ভাই? কেন, তোর অরুর উপর মাথা রেখে? রায়ান আহানের কথা শুনে থমথমে খেয়ে যায়। তারা দুজনে বাড়ির ভেতর প্রবেশ করে। সমস্ত বাড়ি পিনপত নীরবতা, কারণ রাত খুব গভীর ছিল। আহান রায়ানের উদ্দেশ্যে বলে, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়, আমি একটু বাইরে যাব। রায়ান অবাক হয়ে বলে, এত রাতে তুই এখন কোথায় যাবে? মহিলা মানুষদের মতো প্রশ্ন করছিস কেন? বউ হস তুই আমার? অনেক ক্লান্ত তুই, ঘুমিয়ে পড়, আমি আসছি। আহানের কথা শুনে রায়ান তবদা লেগে থাকে। লাস্ট পর্যন্ত নাকি বউয়ের সাথে তুলনা করলো। তবে রায়ান বুঝতে পেরেছে আহান কোথায় যাচ্ছে। সুমাইয়ার ঘুম ভেঙে যায় ফোনের শব্দে। বিরক্তি নিয়ে ফোন রিসিভ করে বলে, হ্যালো, কি বলছেন? নো রেসপন্স। কি হলো, কথা বলছেন না কেন? নো রেসপন্স। কি ভাই, সমস্যা কি?
আমাকে 1 সপ্তাহ ধরে চালিয়ে মারছেন। ফোন রিসিভ করলে কথা বলেন না। যদি বোবা হয়ে থাকেন তাহলে ফোন দেন কেন? রাতের বেলা মেয়েদের বিরক্ত করতে খুব ভালো লাগে, তাই না? কেমন আছো? কথা বলতে পারেন তাহলে? আমি কেমন আছি সেটা না জানলেও চলবে। ফোন রাখেন, যত সব। খবরদার, যদি ফোন রাখছো তোমার বেডরুমে চলে আসবো কিন্তু। একটা ছেলে একটা মেয়েকে এত রাতে বেডরুমে যাওয়া নিশ্চয় লোকে ভালোভাবে নিবে না, তাই বলছি চুপচাপ থাকো। সুমু কিছুটা ঘাবড়ে যায়, সাথে ভয়ও পায়। এতদিন যে ছেলে ফোন দিয়ে কথাই বলতো না, আজ সে এইভাবে কথা বলছে। সে কিছুটা ভয় পায়, কারণ সে বাসায় একা থাকে। যদি সত্যি ছেলেটা চলে আসে? সুমু ভয়ে ভয়ে বলে, কি বলবেন বলে ফেলেন। এই তো গুড গার্ল। এখন শোনো, তোমাদের কিচেনে একটা ছেলে আছে না, ও থেকে দূরে থাকবে, মনে থাকবে? সুমু অবাক হয়ে বলে, কোন ছেলে? কার কথা বলছেন? এই তো গুড গার্ল। এখন শোনো, তোমাদের ক্রসিংয়ে একটা ছেলে আছে না, ওর থেকে দূরে থাকবে, মনে থাকবে? তোমাদের সিনিয়র সায়ন, যে তোমাকে লাভ লেটার দিয়েছিল। আপনি কিভাবে জেনেছেন? এটা তো আমরা ছাড়া আর কেউ জানে না। কিভাবে জেনেছি সেটা না জানলেও চলবে। যা বলেছি তা যেন মাথায় থাকে। এখন রাখি, ঘুমাও। আল্লাহ হাফেজ। সুমু সবকিছু মাথার উপর দিয়ে গেল। কে বলল ছেলেটা? সুমু আর কোনো কিছু না ভেবে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। ইয়ানা মায়ের ডাকাডাকিতে আজ ঘুম থেকে উঠতে পারছে না, মাথাটা কেমন ধরে আছে। কোনো মতেই ঠেলে ঠুলে ওয়াশরুমে ফ্রেশ হতে যায়। হাতে পানির স্পর্শ পেতে পুরো হাত ঝলসে ওঠে। ইয়ানা হাতের দিকে তাকিয়ে ভয়ে আটকে ওঠে, পুরো হাত ব্লেড দিয়ে কাটা ছেঁড়া। ঘুমানোর আগ পর্যন্ত তো ঠিকই ছিল, তাহলে রাতারাতি হাতের ওই হাল হলো কি করে? আর এমন একটা অবস্থা হয়েছে আমি টেরও পেলাম না। ইয়ানা মাথায় হাত রেখে বলে, মাথা এভাবে ভারী হয়ে আছে কেন? আর কাল রাতে রুয়ানাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে আমি সজাগ ছিলাম, তাহলে ঘুমালাম কি করে? ইয়ানা আয়নার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে হাতের দিকে তাকিয়ে দেখে রায়হানের টাচ করা জায়গায় কাটা। ইয়ানা আর কোনো কিছু না ভেবে রুমের ভেতরে যায়, গিয়ে দেখে টেবিলের ওপর একটা চিরকুট রাখা। ছেলেদের ছোঁয়া পেতে খুব শখ তোর, তাই না? সেজন্য রাস্তায় ছেলে নিয়ে নোংরামি করিস। শোনো রাখ, তোর শরীরে শুধু আমার ছোঁয়া থাকবে, অন্য কারোর ছোঁয়া কেন লাগাবি তুই? যেখানে কেটেছে সে জায়গায় মলম লাগিয়ে নাও। দেখো, টেবিলের উপর মলম রাখা আছে। আমার কথার অবাধ্য আমি পছন্দ করি না। লাস্ট বার বলছে, ছেলেদের থেকে দূরে থাকবে, নয়তো আজ শুধু কোনো ছেলের ছোঁয়া জায়গার অস্তিত্ব মুছে দিয়েছে। পরের বার আমার কথার অবাধ্য হলে জান নিয়ে নিতেও 2বার ভাববো না। ইয়ানার এইবার দেওয়ালে মাথা ঠুকিয়ে কাঁদতে ইচ্ছে করছে। কিভাবে ঘুমিয়ে পড়লাম, আজও আমি হেরে গেছি। ধুর, ইস, হাতটাকে কি করেছে শয়তান অ্যানাকোন্ডা। নিজে যখন এসে ধরিস তখন কে তোকে কি বলে না বলে একটা মেয়ের রুমে লুকিয়ে আসা যাওয়া করছিস, তখন কিছু হয় না। আর একটা ছেলে হাত ধরেছে বিদে আমার হাতের নকশাটাই বদলে দিয়েছে। ভাগ্যিস হাতের তালু কাটেনি, নয়তো আব্বু আম্মুকে কি বলতাম আমি। লাগাবো না আমি মলম। ইয়ানার এসব ভাবনার মাঝে ওর ফোনে একটি SMS আসে। এত কিছু ভাবতে কে বলেছে তোমাকে? তার আমি না করে যা বলছি তা করো, বেয়াদব। এই মাত্র তোমার বোন প্রাইভেটের উদ্দেশ্যে বের হয়েছে। তুমি কি চাও তোমার বোনের কিছু হোক? তাই বলছি, মলমটা লাগিয়ে নাও। ইয়ানা মেসেজ পড়ে বুকের ভেতর অজানা ভয়ে ধুক করে ওঠে। ইয়ানা মেসেজ করার আগেই ওইখান থেকে পুনরায় মেসেজ আসে। ভয় পেও না, কিছু করবো না, যদি বাধ্য মেয়ের মতো আমার কথাগুলো শুনে ফেলো। ইয়ানা বাধ্য মেয়ের মতো মলমটা লাগিয়ে নেয়। সময় প্রবাহমান, যা নিজ গতিতে চলতে থাকে। এইভাবে কেটে যায় অনেক দিন। দিন দিন ইয়ানার প্রতি আহান ওরফে অগ্নি চৌধুরীর টর্চার বেড়েই চলছে। এইখানে যেও না, ওইখানে যেও না, না মানলে পরিবার আর বন্ধু বান্ধবকে মেরে ফেলার হুমকি। আজও ইয়ানা তার সন্দেহ করা ব্যক্তিটিকে ধরতে পারল না। ধরবে কিভাবে? রাত হলে এসে গভীর ঘুমে তলিয়ে যায়, চলে যায় অন্য আরেক রাজ্যে। চারদিকে পিনপিন নীরবতা, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। ইয়ানা যখন গভীর ঘুমে মগ্ন, কেউ তার কপালে গভীরভাবে চুমু খায়। আগত ব্যক্তিটি যখন উঠতে যাবে ঠিক তখনই কেউ পেছন থেকে তার হাত চেপে ধরে।
ব্যক্তিটি অবাক হয়ে পেছনে ফিরে তাকায়, দেখে ইয়ানা ওর হাত চেপে ধরেছে। ইয়ানা এবার বিছানা থেকে নেমে অগত ব্যক্তিটির উদ্দেশ্যে বলে, অবাক হলেন বুঝি কিভাবে আমি উঠে গেলাম? ইয়ানা এবার কষ্ট পাওয়ার অভিনয় করে বলে, আহারে, কত কষ্ট করে পানির মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে রেখে ঘুম পাড়িয়ে রাখতেন, কিন্তু আজ সেই ঔষধ কোনো কাজই দিল না। কিন্তু আজ তো আমি কোনো পানি খাইনি। কি মিস্টার অগ্নি চৌধুরী, আজ পালিয়ে যাবেন না? আহান ইয়ানার মুখে নিজের নাম শুনে ইয়ানার দিকে অবাক হয়ে তাকায়। কি করে ওকে চিনতে পারলো? তাহলে কি ওকে দুর্বল ভেবে ভুল করলাম? এত কিছু জানলো কিভাবে? আহান এবার সমস্ত মিথ্যে দূরে ঠেলে দিয়ে ইয়ানাকে ফের প্রশ্ন করে, তুমি এসব কিভাবে জানলে? ইয়ানা এবার রেগে গিয়ে বলে, কি ভেবেছিলেন নিজের পরিচয় লুকিয়ে একটা মেয়েকে দিনের পর দিন টর্চার করবেন আর সে বুঝতে পারবে না? মিস্টার অগ্নি চৌধুরী, যেদিন আমি আপনার কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম সেদিন সব পাল্টালেও নিজের পারফিউম পাল্টাতে মনে হয় আপনি ভুলে গিয়েছিলেন, তাই না? আপনার এই পারফিউম আমার খুব পরিচিত, কারণ এই পারফিউম পরিহিতা ব্যক্তি প্রতি রাতে আমার রুমে আসে। আর ওই দিন যে পালাতে গিয়ে নিজের হাতে ব্যথা পেয়েছিলেন সেটা লুকাতেও মনে হয় ভুলে গিয়েছিলেন, রাইট? আহান এবার অবাক না হয়ে ইয়ানার দিকে একটা বাঁকা হাসি দিয়ে বলে, খুবই বুদ্ধিমতী মেয়ে তুমি, আই লাইক ইট। তবে আমার পরিচয় জেনে যে নিজের বিপদ ডেকে আনলে। আগে লুকিয়ে করতাম, আর এখন সামনাসামনি। আমি নিজের আসল রূপ তোমার সামনে আনতে চাইতাম না, কারণ তুমি সেটা সহ্য করতে পারতে না। ইয়ানা এবার মুখে চু চু শব্দ করে আহানের সামনে বরাবর গিয়ে দাঁড়িয়ে বলে, আমি ইয়ানা বিনতে আসাদ, অন্যায়কারীকে কখনোই ভয় পাই না। আর আপনাকে তো আমি আমার জীবনের চেয়েও বেশি ঘৃণা করি। আপনাকে ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আহান ইয়ানার মুখে ঘৃণার কথা শুনে প্রচন্ডভাবে রেগে যায়। হাতের রগগুলো ফুলে ওঠে, চোখ দুটি লাল বর্ণ ধারণ করে। আহান নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে সজোরে এক চড় বসিয়ে দেয়। ইয়ানার গালে হঠাৎ আঘাত পাওয়ায় তাল সামলাতে না পেরে ছিটকে পড়ে। আহান ইয়ানার সামনে গিয়ে বসে মুখে হাত চেপে ধরে রাগে দাঁতে দাঁত চেপে বলে, আমাকে তুই ঘৃণা করিস? কাকে ভালো লাগে তোর? কাকে ভালো লাগে তোর? ওই রায়হানকে? কি করেছে ও তোকে? কি রে, বলছিস না কেন? কি করছেন? কি ছাড়ুন বলছি, ব্যথা লাগছে আমার, ছাড়ুন। ইয়ানার কথা শুনে আহান ছেড়ে দেয়। শোনো রাখো মেয়ে, খুব করে চাই আমি তোমাকে। আমার অনুভবে মিশে গেছো তুমি। আমি যখন চোখ বন্ধ করি তখন আমার এই নিষ্ঠুর চোখে তুমি মায়াবতী অঙ্কিত হও। কি খারাপ ব্যাপার, তাই না? অগ্নি চৌধুরীর চোখে একটা মেয়ের মুখ অঙ্কিত হয়। আহান যখন রুম থেকে বের হতে যাবে ঠিক তখন ইয়ানার প্রশ্ন শুনে থমকে যায়। ভালোবাসেন আমায়? আহানের সোজা সাপটা উত্তর। না। ইয়ানা এবার আহত সুরে বলে, রাগ দেখানোর জন্য অধিকার লাগে, আর অধিকার দেখানোর জন্য ভালোবাসা। যখন ভালোবাসেন না তখন এত অধিকার দেখানো কেন মিস্টার অগ্নি চৌধুরী? আহান সরাসরি ভেবে বলে ওঠে, আমার জীবনে কোনো মেয়ের স্থান নেই, বাজেভাবে ঘৃণা করি তাদের। আর রইল বাকি অধিকারের কথা, এটা আমি সবসময় দেখাবো, তুমি চাও বা না চাও। বলে এখান থেকে প্রস্থান করে। ইয়ানা এক দৃষ্টিতে আহানে যাওয়ার পানে তাকিয়ে থাকে আর নিজের জীবনের মাপকাঠি ভাবতে থাকে। সবাই ভার্সিটির মাঠে অবাক হয়ে ইয়ানার দিকে তাকিয়ে থাকে। কি হয়েছে? কি হয় সেটা বলিনো। ওই ছেলে অগ্নি চৌধুরী কিভাবে হতে পারে তুই জানিস? উনি কত বড় মাফিয়া। সবার ওনার নাম শুনলে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। চেহারা না দেখেও হাজারো মেয়ে ক্রাশ উনি। সেখানে তুই বলছিস অগ্নি চৌধুরী তোকে এতদিন ধরে কেয়ার করতো। আর কি যেন বলছিল? ও হ্যাঁ, তোকে এক পলক দেখার জন্য তোর রুমে যেত। আর আমরা ওনার কথা কি ওনাকে বলেছি? তোর কি মনে হয় আমি মিথ্যে বলছি? প্রথমে আমারও সন্দেহ হয়েছিল যে হয়তো আমার সন্দেহটা ভুল, কিন্তু উনি আর কোনো ছলনা করেনি, নিজেই সবটা স্বীকার করে নিয়েছে। আমার জীবনটা এমন কেন? যার উপর ক্রাশ খাই সে বলে আরেক বেটির জামাই। এই কষ্ট কই রাখি আমি? মর, তুই বাইচ্চা আছিস কেন? এমন গাঞ্জা খাস কেন যাকে আরেক বেরি নিয়ে যায়? শয়তান পোলা, তুই কি আমার জামাইরে বিধবা করতে চাসনি? আর রইল বাকি গাঞ্জার কথা। এটা গাঞ্জা না, ক্রাশ।
বাট একটু বুঝবি না, কোনো সময় তো খাইনি কেউ তোর উপর।